এভরিওয়ান, তোমাদের জন্য আজকে আমি অস্থির মজাদার একটা মুভি নিয়ে হাজির হয়েছি। তবে ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই, প্লিজ তোমরা পুরো ভিডিওটা শেষ করে যেও। তো যাক, এবার চলো একসাথে ভিডিও দেখা শুরু করি। গল্পের শুরুতেই ইউ নামের একটি মেয়েকে রেডিওতে ব্রডকাস্টিং করতে দেখা যায়। ইউ এর স্বপ্ন ছিল সে একদিন এই শহরের সবচেয়ে বড় ফেমাস আরজে হবে। তো নিশি নামের যে মেয়েটি প্রতিদিন ব্রডকাস্টিং করত, সে আজ রেডিও স্টেশনে পৌঁছাতে লেট করেছে। তাই তার পরিবর্তে ইউ ব্রডকাস্টিং শুরু করেছে। কিন্তু পাবলিকের একটাই ডিমান্ড, তারা নিশির ভয়েসই শুনতে চায়। তখনই নিশি সেখানে চলে আসে আর ব্যাপারটা সামলে নেয়। তারপর আমরা আমাদের গল্পের নায়ক নিয়ানকে দেখতে পাই। সে ছিল একজন মিউজিক রাইটার। সবাই তাকে ইজিন নামে চিনে থাকে, কিন্তু আজ পর্যন্ত কেউ তাকে দেখেনি। কারণ নিয়ান সবসময় একটা শান্তিপূর্ণ জীবন চায়, তাই সে কখনোই নিজেকে ক্যামেরার সামনে নিয়ে আসেনি। তাছাড়া সে কিন্তু চোখেও দেখতে পেত না। আর এই মেয়েটা হচ্ছে জিয়াও, যে কিনা নিয়ানের অ্যাসিস্ট্যান্ট। সেই সাথে সে নিয়ানের দুঃসম্পর্কের আত্মীয় হয়। এদিকে দেখা যায় ইউ যখন রেডিও স্টেশন থেকে বের হচ্ছিল, তখন তার সাথে হাও নামের একটি ছেলে দেখা করতে আসে। কিন্তু ইউ তার সাথে কোনো রকম কথা বলতে চায় না। এর কারণ সে হাওকে পছন্দ করত, কিন্তু আগের দিন সে হাওকে তারই ফ্রেন্ড কিয়ানের সাথে খুবই ক্লোজ অবস্থায় দেখে ফেলেছিল, যেটা দেখে ইউ অনেক বেশি কষ্ট পেয়েছিল। এসব কিছু মনে পড়লে ইউর এখন আবারও মন খারাপ হয়ে যায়। তাই সে পার্কের বেঞ্চে বসে ইজিনের লেখা একটি গান শুনতে শুরু করে দেয় এবং সে গানটি গাইতেও থাকে। ইজিন ছিল ইউর ফেভারিট সং রাইটার। যখনই ইউর মন খারাপ থাকতো, তখনই সে তার লেখা গান শুনে নিজের মনটা ভালো করে নিত। অন্যদিকে ইউর থেকে কিছুটা দূরেই নিয়ানও বসেছিল। ইউর গান শুনে নিয়ান মনে মনে ভাবছিল, এই বেসুরে কণ্ঠে কে গান গাইছে। ইউ যখন দেখে তার পাশে একটা ছেলে বসে রয়েছে এবং সে তার গান শুনে নিয়েছে, তখন ইউ তো খুবই এম্বারেস ফিল করে আর দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর ক্লাসে এসে এই সব ঘটনা ইউ তার ফ্রেন্ড ইউজিকে বলতে থাকে। সাথে আরো বলে, ছেলেটা কিন্তু দেখতে খুবই হ্যান্ডসাম ছিল। আমার তো প্রথম দেখাতেই ছেলেটিকে ভালো লেগে গিয়েছে, বলা যায় লাভ এট ফার্স্ট সাইট। এই শুনে ইউজি তো এই ব্যাপারটা নিয়ে টিস করতে শুরু করে দেয়। ক্লাস শেষে কিয়ানের সাথে ইউর দেখা হয়। কিয়ান গত রাতের ঘটনা নিয়ে ইউর সাথে কথা বলতে চাইছিল, কিন্তু ইউ তার সাথেও কোনো রকম কথা বলতে চাইছিল না। সে বলে, তুমি আমার বেস্ট ফ্রেন্ড ছিলে আর তুমি এটাও জানতে যে আমি হাওকে কত পছন্দ করতাম। তারপরও তুমি হাওর সাথে কিভাবে রিলেশনে গিয়েছো, আর এখন যেহেতু তোমরা রিলেশনে চলেই গিয়েছো এবং একে অপরকে পছন্দ করো, তাই আমি আর তোমাদের মধ্যে ঢুকতে চাই না। এই বলে ইউ সেখান থেকে চলে যায়। পরে রাতের বেলা ইউ ড্রিঙ্কস করতে করতে হাউকে নিয়ে বিভিন্ন কথা বলতে শুরু করে দেয়, যে সে তাকে ধোকা দিয়েছে, অন্য কাউকে বেছে নিয়েছে, এরকম অনেক কিছু বলে। ইউজি প্রশ্ন করে, আচ্ছা হাউ কি কখনো তোমাকে নিজের মুখে বলেছিল সে তোমাকে পছন্দ করে? ইউ বলে, এতে বলার কি আছে, আমরা ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছি, আমি জানি সে আমাকে পছন্দ করে। কিন্তু কিয়ান আসার পরই সবকিছু একদম এলোমেলো হয়ে গিয়েছে। ইউজি ইউকে বলে, তোমার উচিত একবার হাউ এবং কিয়ানের সাথে সরাসরি কথা বলা। তারপর ইউ ইন্টারনেটে একটা নিউজ দেখে, যেখানে একটি মেয়ে দাবি করছিল যে সেই ইজিন। এটা দেখে তো ইউ অনেক অবাক হয়, কারণ সে মনে করেছিল ইজিন কোনো ছেলে হবে, তাই এই নিউজটা তার বিশ্বাস হয় না। অন্যদিকে ইজিনের সেক্রেটারিও ইজিনকে এই নিউজটা দেখায় আর বলে, এখন ইজিনের উচিত হবে সবার সামনে সত্যিটা প্রকাশ করা, নয়তো গান লিখবে সে আর অন্য কেউ সে ক্রেডিট নিয়ে চলে যাবে। কিন্তু এতে ইজিনের কিছুই যায় আসে না। সে স্পষ্ট জানিয়ে দেয় সে ক্যামেরার সামনে আসবে না। হ্যালো বন্ধুগণ, যদি তোমরা ঘরে বসে একটা ক্রেজি গেম খেলার মাধ্যমে জাস্ট ফান প্রপোজালে কিছু খরচ তুলতে চাও, দেন তোমাদের জন্য একটা দারুণ প্ল্যাটফর্ম এসে গিয়েছে, আর সেটা হলো লুপ ক্যাসিনো। এই গেমটা তোমরা ট্রাই করতে পারো। তোমরা এখানে মাত্র 400 টাকা অ্যাড করে পেয়ে যাবে 150% পর্যন্ত বোনাস আর 100 ফ্লাই। আর তোমরা খুব সহজভাবে জিতা রাশি তুলে নিতে পারো নিজের খাতাতে। তোমাদের জন্য আমি এই গেমটা দিয়ে রাখছি আমার ভিডিওর প্রিন্ট কমেন্টে। তোমরা যাও আর খুলে যাবে, সেখানে আমার দেওয়া প্রোমো কোড আলিয়া ইউজ করো আর আনলক করে নাও 150% পর্যন্ত বোনাস আর 100টা ফ্লাই।
এই গেমটা প্রাপ্তবয়স্কদের জন্য, গেমে অনেক কিছুই হতে পারে, তাই বুঝে শুনে নিজ দায়িত্বে খেলো। তারপর দেখা যায় রেডিও স্টেশনে ইউদের বস নিশিকে বলছে যত তাড়াতাড়ি পারো ইজিনের একটা ইন্টারভিউ নাও, নয়তো কাল আবারও যে কেউ এসে দাবি করে বসবে সেই ইজিন। নিশিও বলে আমি দ্রুতই সবকিছুর ব্যবস্থা করছি। এ থেকে বোঝা যায় নিশি এবং তার বস জানে যে আসলে ইজিন কে। মূলত নিশি ছিল জিয়াওয়ের ফ্রেন্ড, এই জন্যই সে সবকিছু জানতো। পরে দেখা যায় জিয়ার রিকোয়েস্টে ইজিন নিশিদের রেডিও স্টেশনে ইন্টারভিউ দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এবার রেডি হয়ে ইজিন চলে আসে রেডিও স্টেশনে। লিফটের মধ্যে ইউর সাথে ইজিনের দেখা হয়ে যায়। ইউর মনে পড়ে যায় আরে এটাই তো সে পার্কে বসে থাকা ছেলেটা যাকে তার প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছিল। ইউ বুঝতে পারে ছেলেটি চোখে দেখতে পায় না, এই জন্য সে তাকে হেল্প করতে চাইলে ইজিন বলে দেয় তার কারোর হেল্পের প্রয়োজন নেই। ইউ দেখে ছেলেটা চোখে না দেখে খুব সহজেই লিফটের বাটন প্রেস করতে পারছে। ইউর মনে তখন প্রশ্ন জাগে ছেলেটি কি আসলেই দেখতে পায় না? ভয় পেয়ে গিয়ে সে তাড়াতাড়ি করে লিফট থেকে বের হয়ে যায়। তারপর তার ক্লাসে চলে আসে। এখানে টিচার ইউকে জিজ্ঞাসা করে সে কি আসলেই একজন আরজে হতে চায়। ইউ বলে হ্যাঁ অবশ্যই। টিচার বলে বেশ, কিন্তু আগে তোমার গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে। ক্লাস শেষ করে ইউ ফোনে রেডিও অন করলে শুনতে পায় নিশি বলছে আমাদের শুতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ইজিং। ইউ তো ইজিং এর অল্প একটু ভয়েস শুনতে পায়। এখন ইউ এর অনেক আফসোস হয়, কারণ আজ যদি সে রেডিও স্টেশনে থাকতো তাহলেই তো সে ইজিংকে দেখতে পেত। অনেক বড় একটা সুযোগ মিস হয়ে গেল। যাক, পরের সিনে দেখা যায় ইজিন বর্তমানে একটি স্কুলের টিচার হয়ে বাচ্চাদেরকে পড়াচ্ছে। এখানে সবাই তাকে নিয়ান নামে চিনে। আর ইউও এখানে এসেছে কয়েক মাসের জন্য একজন ইন্টার্নি টিচার হয়ে। ইউ নিজের পরিচয় দেয় নিয়ানকে। নিয়ান বুঝতে পারে এটি লিফটের সে মেয়েটি। তো ইউ নিয়ানকে জিজ্ঞাসা করে হেড অফিসটা কোন দিকে। নিয়ান ইউকে তার সাথে আসতে বলে। এক সময় সিঁড়ি দিয়ে কিছু বাচ্চা নিচে নেমে আসছিল। ইউ নিয়ানের সামনে চলে আসে যাতে বাচ্চাদের সাথে নিয়ানের ধাক্কা না লাগে। ইউ নিয়ানের অনেকটাই কাছাকাছি চলে এসেছিল। সে এক দৃষ্টিতে নিয়ানকে দেখতে থাকে আর মনে মনে বলতে থাকে ছেলেটা আসলেই অনেক বেশি হ্যান্ডসাম। আর এখানে তোমাদের একটা কথা ক্লিয়ার করি, আমাদের নায়কের নাম কিন্তু ড্রামাতে দুইটা ব্যবহার করা হয়েছে। তো সে যখন যেখানে যে নামটা ব্যবহার করছে আমিও কিন্তু সেখানে সে নামটাই বলছি, তাই তোমরা আবার এখানে কনফিউজড হইও না। যাক, এদিকে অফিসের একজন টিচার ইউকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। পরের দিন স্কুলে যাওয়ার পর ইউ পিয়ানো বাজানোর আওয়াজ শুনতে পায়। তার কাছে এই টিউনটা অনেক বেশি ভালো লাগে। এই কারণে টিউনটা ফলো করতে করতে সে মিউজিক রুমের কাছে চলে আসে আর দেখে ভিতরে নিয়ান পিয়ানো বাজাচ্ছে। ইউ তো মুগ্ধ হয়ে পিয়ানো বাজানো শুনতে থাকে। এক সময় সে শব্দ করে ফেললে নিয়ান তো পিয়ানো বাজানোটা বন্ধ করে দেয় এবং জিজ্ঞাসা করে বাহিরে কে দাঁড়িয়ে রয়েছে। ইউ এবার ভিতরে এসে বলে নিয়ান অনেক সুন্দর করে পিয়ানো বাজায়। নিয়ান বললে পিয়ানো বাজানো শেষ, এখন তুমি যেতে পারো। বাইরে এসে ইউ বলতে থাকে আমি ছেলেটার কত প্রশংসা করলাম আর সে কিনা আমাকে বাইরে বের করে দিল। ছেলেটা আসলে অনেক বদমাজাজি আর খাটাস প্রকৃতির। শুধু শুধু এই ছেলের উপর আমি ক্রাশ খেয়েছিলাম। সন্ধ্যাবেলায় ইউদের সব ফ্রেন্ডদেরকে একসাথে দেখা যায়। ইউ যখন আসে তখন দেখে এখানে হাউও রয়েছে। হাউকে এখানে দেখে ইউর মুডটা একদম অফ হয়ে যায়। সে ইউজিকে বলে হাউ এখানে এসেছে, এটা তুমি আমাকে জানালে না কেন? তাহলে তো আমি আসতাম না। ইউজি বলে আমি তো তোমাকে ফোন করে জানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু বারবার তোমার ফোনটা বন্ধ দেখাচ্ছিল। এবার হাউ ইউর সাথে কথা বলতে আসলে সে হাউকে ইগনোর করে চলে যায়। পরের দিন দেখা যায় স্কুলের প্রধান শিক্ষক নিয়ানকে বলছিল তুমি চাইলে এখানে পার্মানেন্ট শিক্ষক হিসেবে জব করতে পারো, কিন্তু নিয়ান না করে দেয়। আসলে নিয়ান এখানে মাত্র কয়েকদিনের জন্যই টিচার হিসেবে এসেছিল। কথাবার্তা শেষ করে নিয়ান যখন অফিসে যায় তখন ইউ নিয়ানকে বলে সে বাচ্চাদের গান শিখাতে চায়। নিয়ান কি পিয়ানো বাজিয়ে তাকে হেল্প করতে পারবে? নিয়ান কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। ইউ তখন মনে মনে ভাবে এই নিয়ান ছেলেটা তো দেখছি অনেক বেশি রুড, আমাকে কোনো উত্তর না দিয়ে চলে গেল। তারপর ইউ ক্লাসে আসলে দেখে নিয়ান আগে থেকে সেখানে বসে রয়েছে।
পিয়ানো বাজানোর জন্য। এটা দেখে সে খুশি হয়ে যায়। তারপর সে তার বেসুরা কণ্ঠে গান গাইতে শুরু করে আর নিয়ানকে এরকম বেসুরা কণ্ঠের তালে তালে পিয়ানো বাজিয়ে যেতে হয়। গান শেষে ইউ নিয়ানকে ধন্যবাদ জানায় তার কথাটা শোনার জন্য। নিয়ান তখন বলে, আমি পিয়ানো প্লে করেছি শুধুমাত্র বাচ্চাদের জন্য। এটা বলে সে চলে যায় আর ইউ তাকে এক দৃষ্টিতে দেখতেই থাকে। অন্যদিকে আমরা দেখি কিয়ান হাওয়ের সাথে দেখা করতে আসে। হাও একটি মিউজিক ব্র্যান্ডের সদস্য, কিয়ানো এ ব্র্যান্ডের সদস্য। তবে এখন সে ব্র্যান্ড থেকে লিভ নিয়ে নিচ্ছে, কারণ সে হাও আর ইউর মাঝখানে আসতে চাইছিল না। হাও তখন সেদিন রাতে তাকে কিস করার জন্য সরি বলে। কিয়ান বলে, আমরা দুজনই তখন ড্রাঙ্ক ছিলাম, তাই ভুল করে ওই ঘটনাটি ঘটে গিয়েছিল, তবে এটাকে আমি দুঃস্বপ্ন ভেবে ভুলে যাব। এদিকে দেখা যায় ইউ স্কুলে তার বাবার বানানো রাইস বল নিয়ে যায় এবং সেগুলো সবাইকে খেতে দেয়। ইউ নিয়ানকেও একটা বক্সে করে রাইস বল দেয়, কিন্তু নিয়ান তাকে ইগনোর করে চলে যায়। আজকে আবার সকল বাচ্চাদের মেডিকেল টেস্ট করানোর কথা ছিল। সবাইকে লাইনে দাঁড় করানোর পর ইউ শাও নামের একটি মেয়েকে খুঁজে পায় না। এদিকে আমরা দেখি শাও ক্লাসে একা পড়ে গিয়েছিল, সে চোখে দেখতে পেত না, তাই বাইরে বের হওয়ার দরজা না খুঁজে পেয়ে কান্না করতে শুরু করে দেয়। পাশ দিয়ে নিয়ান যাওয়ার সময় শাওয়ের কান্নার আওয়াজটা শুনে সেখানে চলে আসে আর জিজ্ঞাসা করে সে কান্না করছে কেন। শাও বলে সে তার বন্ধুদের খুঁজে পাচ্ছে না। জিয়ান তখন ভালোবেসে শাওকে চুপ করায়। আসলে এই স্কুলে যে সকল বাচ্চারা পড়াশোনা করে তারা সবাই ছিল এতিম, তাই নিয়ান তাদের সবাইকে একটু বেশি ভালোবাসতো, কারণ ছোটবেলায় নিয়ানও এতিমখানায় বড় হয়েছে। যাই হোক, এরই মধ্যে শাওকে খুঁজতে খুঁজতে ইউ এখানে চলে আসে আর নিয়ানকে সরি বলে শাওকে ক্লাসে একা ফেলে যাওয়ার জন্য। সে আসলে লক্ষ্য করেনি শাও সবার পিছনে পড়ে গিয়েছিল। ইউ বলে নেক্সট টাইম থেকে তার আর এমন কোনো ভুলই হবে না। নিয়ান ইউকে বিশ্বাস করে শাওকে তার হাতে তুলে দেয়। তারপর দেখা যায় অফিস থেকে যাওয়ার আগে নিয়ান ইউর দেওয়া সে রাইস বলের বক্সটি সাথে নিয়ে নেয়। নিয়ানের সেক্রেটারি জিয়াও স্কুলে আসে নিয়ানকে পিক আপ করার জন্য। সে নিয়ানের হাতে রাইস বক্স দেখে বলে, এই প্রথম আমি দেখলাম তুমি কারুর দেওয়া গিফট অ্যাকসেপ্ট করেছো। এদিকে ইউ নিজেও রাইস বল হাতে নিয়ানকে দেখতে পায়। সেই সাথে দেখে একটি মেয়ে নিয়ানকে পিক আপ করতে এসেছে আর সাথে রয়েছে খুবই এক্সপেন্সিভ একটি গাড়ি। ইউ এর মনে তখন প্রশ্ন জাগে, নিয়ান একজন সাধারণ স্কুল টিচার হয়ে কিভাবে এত এক্সপেন্সিভ গাড়িতে করে যায়। এই নিয়ে সে একজন টিচারকে প্রশ্ন করলে উনি বলে, আমরা কেউই নিয়ানের সম্পর্কে খুব বেশি জানি না, সে তেমন কারোর সাথে কথা বলে না। আমি শুধু এতটুকুই জানি তার সাথে হেড টিচারের অনেক ভাব রয়েছে, যার কারণে হেড টিচার নিয়ানকে এই স্কুলে চাকরি দিয়েছে। এর থেকে বেশি আর কিছুই জানি না। তারপর আমরা রাতের বেলার সিন দেখতে পাই। ডিনার টাইমে জিয়া ও নিয়ানের আনা ওই রাইস বলগুলো খেয়ে বলে, এরকম টেস্টির রাইস বল আমি এর আগে কখনোই খাইনি। এক কথায় এগুলো তো অসাধারণ। নিয়ান বললে এগুলো ইউর বাবা বানিয়েছে। জিয়াও তখন বলে উনি নিশ্চয়ই অনেক ভালোবেসে এগুলো তৈরি করে, এ কারণে এত বেশি মজা হয়। পরের দিন দেখা যায় বাইরে বৃষ্টি হচ্ছে দেখে ইউ নিয়ানের ডেস্কের পাশে তার ছাতাটি রেখে দিয়ে চলে যায়। সে চলে যাওয়ার পর আমরা দেখি নিয়ান ওই ছাতাটি স্পর্শ করে স্মাইল করতে থাকে। তারপর ইউকে দেখা যায় সে ইজিনের লেখা নতুন রিলিজ হওয়া একটি গান শুনছে। ইউর কাছে মনে হয় গানের ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক বাজছে এটা সে আগেও শুনেছে। তখন ইউর মনে পড়ে গত কয়েকদিন আগে নিয়ান পিয়ানোতে এই মিউজিকটাই প্লে করছিল, অথচ গান তো রিলিজ হয়েছে আজকে। আবার যেদিন ইজিন তাদের রেডিও স্টেশনে এসেছিল ওই একই দিন সে নিয়ানকেও লিফটের ভিতরে দেখেছিল। সবকিছু মনে করে ইউর কাছে মনে হয় নিয়ানই হয়তো ইজিন। তবে ব্যাপারটা তো এত সহজ না, সে পুরোপুরি শিওর হতে পারছিল না যে নিয়ানই ইজিন কিনা। তো দেখা যায় আজ স্কুল ছুটির পর জিয়া মানে নিয়ানের সেক্রেটারি এখনো নিয়ানকে নিতে আসেনি। এই জন্য নিয়ান বেঞ্চে বসে জিয়ার জন্য অপেক্ষা করছিল। ইউ নিয়ানকে একা বসে থাকতে দেখে তার পাশে এসে বসে আর ভাবতে থাকে সে কি আসলেই ইজিন। ইউ নিয়ানের সাথে বিভিন্ন কথা বলতে শুরু করে, কিন্তু নিয়ান শুধুমাত্র হ্যাঁ কিংবা না বলে উত্তর দিছিল। এক পর্যায়ে ইউ নিয়ানকে প্রশ্ন করিয়ে ফেলে যে সে ইজিন কিনা। নিয়ান বলতে থাকে, কিরকম স্টুপিডের মতো প্রশ্ন করছো, আমি কেন ইজিন হতে যাব। ইউ বলে তার সাথে ইজিনের কণ্ঠসুরের অনেক মিল রয়েছে। এছাড়া সেদিন সে যে সুরের পিয়ানো
বাজাচ্ছিল সেটার সাথে ইজিনের নতুন রিলিজ হওয়া সং এর ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথেও মিল রয়েছে। নিয়ান বলে ওঠে, এটা একটা কোইন্সিডেন্ট, এই নিয়ে এত মাথা ঘামানোর প্রয়োজন নেই। তারপর কিয়ান এখান দিয়ে যাওয়ার সময় ইউকে দেখে আর জিজ্ঞাসা করে তার পাশের ছেলেটাকে। ইউ বলে, এটা আমার বয়ফ্রেন্ড। সে নিয়ানকে ফিস ফিস করে বলে নিয়ান যেন তার বয়ফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করে, কিন্তু নিয়ান ইউর হাত সরিয়ে দিয়ে বলে, আমি কেন তোমার বয়ফ্রেন্ড হতে যাব? এই বললে নিয়ান উঠে চলে যায় আর ইউ কিয়ানকে বলে, আসলে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে, তাই সে রাগ করে কথা বলছে না। তারপর আমরা নিয়ান আর ইউকে একটি রেস্টুরেন্টে দেখতে পাই। নিয়ান ইউকে জিজ্ঞাসা করে, তুমি তখন আমাকে মিথ্যা কথা বলতে কেন বলেছিলে যে আমি তোমার বয়ফ্রেন্ড? ইউ হাওয়ার কিয়ানকে নিয়ে সব ঘটনা খুলে বলে। এসব বলতে বলতে সে তো রীতিমতো কান্না করে দেয়। এই দেখে নিয়ান তার রুমালটি ইউকে দেয় চোখের পানি মোছার জন্য। তারপর নিয়ানের কাছে তার সেক্রেটারির কল আসে। জিয়াও জানায় সে তাকে নিতে এসেছে। এই কারণে নিয়ান বাসায় চলে যায়। রাতের বেলা দেখা যায় নিয়ান ইউর কথা মনে করছে আর স্মাইল করছে। অন্যদিকে ইউও তো নিয়ানের দেওয়া সে রুমালটি দেখছিল আর নিয়ানের কথাই ভাবছিল। পরের দিন ইউ স্কুলে যাওয়ার পর একটি ফাইল দেখে জানতে পারে কিছুদিন পরই শাওয়ের জন্মদিন। তো ইউ নিয়ানকে এটা জানায় আর বলে সে কি তার সাথে শাওয়ের জন্মদিনটা সেলিব্রেট করতে পারবে। নিয়ান বলে, না, আমার কিছু কাজ আছে। একটু পর দেখা যায় ইউ অনেক গিফট কিনেছে শাওয়ের জন্য। সে যখন শাওকে এটা দিতে যায় তখন নিয়ান তাকে বাধা দেয়। ইউ জিজ্ঞাসা করে নিয়ান কেন তাকে আটকালো। শাওয়ের তো বাবা মা নেই আর কিছুদিন পরেই তার জন্মদিন, এই জন্য সে শাওয়ের জন্য গিফট কিনেছিল। নিয়ান তখন বলে, শাওয়ের মতো এতিম বাচ্চাদের কারুর সিম্পেথি কিংবা কারুর দেওয়া গিফটের প্রয়োজন নেই, তাদের প্রয়োজন রয়েছে একটু ভালোবাসার। আর এই কথাটা নিয়ান খুব ভালো করেই জানে, কারণ সেও এতিমখানায় বড় হয়েছে। এই বলে নিয়ান চলে যায়। ইউর তখন এটা ভেবে খারাপ লাগে যে তার কারণে নিয়ান কষ্ট পেয়েছে। ইউর মনটাও খারাপ হয়ে যায়। পরে রাতের বেলা নিয়ান একটি স্বপ্ন দেখে, যেখানে দেখা যায় ছোটবেলায় নিয়ানের মা তাকে এতিমখানায় রেখে চলে যাচ্ছিল, কিন্তু রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির সাথে ওনার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। নিয়ানের মায়ের স্বপ্ন ছিল বড় হয়ে নিয়ান একজন পিয়ানো বাদক হবে। তারপর থেকে নিয়ান পিয়ানো বাজানো শুরু করে। পরের দিন দেখা যায় ক্লাস শেষ করে ইউ অফিসে আসে নিয়ানের খোঁজ করতে। তবে নিয়ান ওই সময় এখানে ছিল না, তাই সে একটি কমলা লেবুর গায়ে কিছু একটা এঁকে নিয়ানের ডেস্কের উপর রেখে দেয়। তারপর নিয়ান যখন তার ডেস্কে এসে বসে তখন ইউ নিয়ানকে সেই কমলা লেবুটা খেতে বলে। কিছুক্ষণ পর একজন টিচার এসে বলে, টেবিলের উপর কমলা লেবুর গায়ের যে ইমোজিটা আঁকা সেটা দেখতে তো নিয়ানের মতো। নিয়ানও ঠিক এরকম গম্ভীর মুখ করে বসে থাকে। নিয়ান বুঝতে পারে এটা ইউয়ের কাজ। সে তখন হেসে ফেলে। রাতে দেখা যায় নিয়ান জিয়াকে জিজ্ঞাসা করে টেবিলের উপর সে একটি কমলা রেখেছিল, সেটা কোথায়? জিয়া বলে, আমি তো সেটা খেয়ে ফেলেছি। নিয়ান বলে, তুমি আমার পারমিশন ছাড়া এটা নিয়েছিলে কেন? ফ্রিজে তো আরো অনেকগুলো রাখা ছিল। যাই হোক, এখন বলো কমলার খোসা কোথায়? জিয়া বলে, ডাস্টবিনে। কিন্তু কেন? নিয়ান বলে, এমনিতেই, বাদ দাও। এদিকেই দেখা যায় ইউ কোনোভাবে নিয়ানের নাম্বারটা ম্যানেজ করে ফেলেছে এবং সে নিয়ানকে আগে ফোন দেয় আর বলে, তুমি কি ইজিন? নিয়ান কিছুক্ষণ চুপ করে থাকে। এতে ইউ শিওর হয়ে যায় যে এটাই ইজিন। ইজিন তখন বলে, তুমি যদি এরকম স্টুপিড মার্কা কথা বলার জন্য আমাকে কল করে থাকো তাহলে এখনই কলটা কেটে দাও। এখানে দেখা যায় নিয়ান নিজেও বুঝতে পেরেছে যে ইউ জেনে গিয়েছে সেই ইজিন। ইজিনের সেক্রেটারি জিয়া তখন বলে, এখন আমরা কি করব? ইউ যদি সবাইকে বলে দেয় যে তুমি ইজিন? ইজিন বলে, আমি জানি ইউ এমন কিছুই করবে না। পরের দৃশ্যে দেখা যায় আজ শাওয়ের জন্মদিন ছিল। ইউ তার জন্য খুব সুন্দর একটা কেক নিয়ে এসেছিল। সেই সাথে আমরা এখানে ইজিনকেও দেখতে পাই। তারা দুজন মিলে শাওয়ের জন্মদিনটা সেলিব্রেট করে। ইজিন মিষ্টি জাতীয় খাবার পছন্দ করতো না, কিন্তু ইউ যখন তাকে কেক খেতে দেয় তখন সে আর না করে না। জন্মদিন সেলিব্রেট করা শেষ হলে ইউরা বাইরে চলে আসে। ইউ ইজিনকে বলে, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, এর বদলে তুমিও আমাকে একটা প্রশ্ন করতে পারবে। তো ইউ ইজিনকে প্রশ্ন করে, প্রতিদিন যে মেয়েটা তোমাকে পিক করতে আসে সে কি তোমার গার্লফ্রেন্ড? উত্তরে ইজিন বলেন না, যেটা শুনে ইউ অনেক খুশি হয়। তারপর ইউ বলে, এবার তুমি আমাকে প্রশ্ন করতে পারো। ইজিন জানায় সে অন্য কোনো একদিন ইউকে প্রশ্ন করবে, আজকে থাক।
পরের দিন স্কুলে আসার পর ইউ ইজিনকে জানায় এক দম্পতি শাওকে অ্যাডপ্ট করতে চায়। ইউ এটা ভেবে অনেক খুশি ছিল যে শাও এবার একটি পরিবার পেতে চলেছে। তবে ইজিন একদমই খুশি ছিল না। সে ইউকে বলে ওঠে, এত খুশি হওয়ার কিছুই নেই। যদি ওই পরিবার কিছুদিন পর শাওকে আবার ছেড়ে দেয় তাহলে বুঝতে পারছো ওর মনে কতটা আঘাত লাগবে। আসলে এই কথাটা ইজিন তার ছোটবেলার অভিজ্ঞতা থেকে বলেছিল। ছোটবেলায় এই একই ঘটনা তার সাথে একবার ঘটেছিল। যাক, এবার স্কুল ছুটি হওয়ার পরে ইউ দেখে ইজিন তার সেক্রেটারির জন্য অপেক্ষা করছে। বাইরে তখন অনেক বৃষ্টি পড়ছিল। ইউ তার নিজের কাছে থাকা ছাতাটি ইজিনের মাথায় ধরে এবং সুপার শপ থেকে তাকে একটি ছাতা কিনে নিতে বলে। তারপর ইউ ইজিনকে নিয়ে কাছের একটি শপে যায়। বৃষ্টিতে ইউ কিছুটা ভিজে গিয়েছিল, এই জন্য ইজিন তাকে একটি টাওয়াল কিনে দেয়। তখনই জিয়াও এখানে চলে এসেছিল ইজিনকে নেওয়ার জন্য। সে ইজিনের সাথে ইউকে দেখে বেশ অবাক হয়, কারণ ইজিন তেমন কারোর সাথে মিশে না। তবে সে যে ইউর সাথে মিশছে এর মানে সে তার সাথে কমফোর্টেবল ফিল করে। এটা বুঝতে পেরে জিয়া ইজিনের জন্য খুবই খুশি হয়। তারপর ইজিন জিয়ার সাথে চলে যায়। এদিকে ইউ তো আজকে অনেক খুশি ছিল ইজিনের সাথে কিছুটা সময় কাটাতে পেরে। এখন পরের দিনটা ছিল শাওয়ের দত্তক নেওয়ার দিন। সে উপলক্ষে একটি ছোট করে অনুষ্ঠান রাখা হয়, যেখানে শাওয়ের গান গাওয়ার কথা ছিল। অনুষ্ঠানের উপস্থিত থাকা লোকেদের মধ্যে কয়েকজন শাওকে উৎসাহ না দিয়ে উল্টো বলতে শুরু করে মেয়েটা চোখে দেখতে পায় না। এটা শুনে শাওয়ের মনটা খারাপ হয়ে যায়। এই জন্য সে আর গান গাইতে পারে না। এই ব্যাপারটা ইজিনের কাছেও ভালো লাগে না, তাই সে এখান থেকে উঠে চলে যায়। ইউ তার কাছে গিয়ে সরি বলে। সে মনে করেছিল শাওয়ের বিদায় অনুষ্ঠানটা আনন্দের হবে, তবে তেমন কিছুই হলো না। উল্টো অনুষ্ঠান আরো খারাপ হয়ে গেল। ইজিন তখন বলতে শুরু করে, আসলে কিছু লোকজন আছে যারা বারবার তাদের কথার মাধ্যমে একটি বাচ্চাকে মনে করিয়ে দেয় যে সে অনাথ, অপরাগ, অথচ একবারও ভাবে না তাদের ওই কথাগুলো একটি ছোট্ট বাচ্চার মনে কতটা প্রভাব ফেলতে পারে। ইজিন আরো বলে, আমাদের মতো মানুষেরা কারোর করুণা চায় না, আমরাও বাকি মানুষদের মতো সমান অধিকার নিয়ে বাঁচতে চাই। ইজিনের কথাগুলো শুনে ইউর অনেক খারাপ লাগে এবং সে তার কষ্টটা বুঝতে পারে। তো তারপর দেখা যায় ইউ আর ইজিন শাওর মন ভালো করার জন্য একটি পার্কে ঘুরতে যায়। সেখানে তারা বিভিন্ন রাইড চড়ে মজা করতে থাকে। যখন তারা ফেরিস হুইলসে ছিল তখন ইউ ইজিনের কিছুটা কাছাকাছি চলে আসে। ইজিন তো তখন ইউকে দূরে বসতে বলে। ইউ যখন বুঝতে পারে ইজিন বুঝে গিয়েছে সে তার কাছাকাছি গিয়েছিল, তখন সে অনেকটাই এম্বারেস ফিল করে। পরের দিন ইজি স্কুলে যাওয়ার পর জানতে পারে সে যে টিচারের পরিবর্তে এখানে জব করছিল তিনি ফিরে এসেছে। এর মানে এখন ইজিনকে এই স্কুল ছাড়তে হবে। ইউর সাথে তো এখন তার রোজ আর দেখা হবে না। এটা ভেবে ইজিনের মনটা খারাপ হয়ে যায়, কারণ সে ইউকে পছন্দ করতে শুরু করেছিল। তো ওই দিন ইজিন ইউকে সে বেঁচে থাকা প্রশ্নটি করেই ফেলে যে ইউ তাকে পছন্দ করে কিনা। ইউ তখন হ্যাঁ বলে। এবার ইজিন প্রশ্ন করে ইউ তার মধ্যে এমন কি দেখেছে যার কারণে সে তাকে পছন্দ করে। ইউ এই প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে পারে না, যার কারণে ইজিন কিছুটা রাগ করে এখান থেকে চলে যায়। ইউ ভাবে সে পরে ইজিনকে মানিয়ে নিবে, কিন্তু দেখা যায় পরের দিনই ছিল ইজিনের এই স্কুলের শেষ দিন। তার বদলে এখন থেকে আবারও আগের টিচার বাচ্চাদের ক্লাস নিবে। এদিকে রেডিও স্টেশনে কিছু কাজের চাপে ইউ আজ স্কুলে যেতে পারে না। পরে যখন সে স্কুলে যায় তখন ইজিনকে কোথাও খুঁজে পাওয়া যায় না। ইউ জানতে পারে ইজিন চলে গিয়েছে। সে অনেকবার ইজিনকে কল করার চেষ্টা করে, কিন্তু ইজিন তার ফোনটাই ধরে না। তবে দেখা যায় ইজিন রেডিওতে রোজই ইউর সুর শোনে। অন্যদিকে ইউর উপর অনেক কাজের প্রেসার ছিল, সেই সাথে ইজিন তার কল রিসিভ না করায় সে অনেক চিন্তিত ছিল, যার কারণে ইউ কিছুটা অসুস্থ হয়ে যায়। ইউ ইজিনের সাথে যেহেতু কোনোভাবে কন্ট্রাক্ট করতে পারছিল না, তাই সে তার সাথে কন্ট্রাক্ট করার জন্য রেডিওর মাধ্যমকেই বেছে নেয়। ইউ ইজিনের উদ্দেশ্যে একটি লেটার লিখেছিল, যেখানে সে ইজিনের ভালো দিকগুলোর কথা তুলে ধরেছিল। সবকিছু শুনে তো এবার ইজিন অনেকটাই ইমোশনাল হয়ে পড়ে আর নিজের ভুলটা বুঝতে পেরে ইউকে কল করে। ইজিন যখন জানতে পারে ইউ খুবই অসুস্থ, তখন সে আর এক মুহূর্ত দেরি না করে ইউর বাসায় চলে আসে এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়ার
যাওয়ার জন্য বের হয়। ইজিন ইউকে কোলে তুলে রাস্তা দিয়ে চলতে শুরু করে আর ইউ তাকে গাইড করতে থাকে। তারপর ইউ একটু সুস্থ হলে ইজিন তাকে তার বাড়িতে নিয়ে আসে আর সেক্রেটারি জিয়াকে আপাতত কয়েকদিনের জন্য ছুটি দিয়ে দেয়। ইজিন বেশ ভালোভাবে ইউর দেখাশোনা করতে থাকে এবং এতদিন তার কল রিসিভ না করার জন্য সরি বলে। ইউ তখন বলে সে এতদিন ইজিনকে অনেক মিস করেছে। তারপর সে ইজিনকে আবারও তার মনের কথা বলে যে সে তাকে পছন্দ করে, কিন্তু ইজিন তাকে এই মুহূর্তে কোনো জবাবই দেয় না। তবে তার হার্টবিট অনেক ফাস্ট হয়ে যায়। ইউকে ফ্লোরে ঘুমিয়ে থাকতে দেখে ইজিন তাকে বেডে শুয়ে দেয় এবং পরের দিন ইজিন নিজ হাতে ইউর জন্য খাবার রান্না করে। যদিও খাবারের টেস্ট ততটা ভালো হয় না, কিন্তু ইজিন যে তার জন্য এত কিছু করছে এতেই তো ইউ অনেক বেশি খুশি ছিল। এদিকে ছুটি শেষ করে জি এখানে আসলে দেখতে পায় ইউও এখানেই রয়েছে। ইজিন ইউকে তার সাথে পরিচয় করিয়ে দেয় নিজের গার্লফ্রেন্ড হিসেবে। জিয়াও ওদের দুজনের জন্য খুশিই ছিল। তারপর ইউ তার সব জিনিসপত্র প্যাক করে চলে আসে ইজিনের বাড়িতে এবং এখানেই তার সাথে থাকতে শুরু করে দেয়। ইজিনও জানিয়ে দিয়েছিল সে ইউকে পছন্দ করে এবং এখন থেকে তারা দুজন কাপল হয়ে গিয়েছে। এবার দেখা যায় ইজিন আর ইউ দুজন মিলে সিনেমা দেখতে গিয়েছিল। ইজিন ইউর জন্য সম্পূর্ণ সিনেমা হলটাই বুক করে রেখেছিল। ইজিন যেহেতু চোখে দেখতে পায় না, তাই ইউ তাকে মুভিটা এক্সপ্লেন করে বোঝাতে থাকে। সিনেমা দেখা শেষ হলে বাড়ি ফেরার জন্য যখন তারা ট্রেনে উঠতে যাবে তখন ভিড়ের কারণে ইউ আর ইজিনের হাত আলাদা হয়ে যায়। ইউ তো ট্রেনে উঠে পড়েছিল এবং ডোর বন্ধ হয়ে ট্রেনটা চলতে শুরু করে দেয়, কিন্তু ইজিন তখনও বাইরেই রয়ে যায়। পরের স্টেশনে নেমে ইউ তো দৌড়াতে দৌড়াতে চলে আসে আগের স্টেশনে এবং দেখে ইজিন সে একই জায়গায় দাঁড়িয়ে তার জন্য ওয়েট করছে। ইউ তখন তাকে গিয়ে জড়িয়ে ধরে। ইজিন ইউকে বলে আমরা যদি কখনো আলাদা হয়ে যাই তাহলে ঠিক এভাবেই আমি তোমার জন্য অপেক্ষা করব, ঠিক সেখানে যেখানে আমরা লাস্ট আলাদা হয়েছিলাম। ইজিনের এই কথাটা শুনে ইউর চোখে তো পানি চলে আসে। সে ইমোশনাল হয়ে একদম কান্না করে দেয়। তো তারা দুজন এভাবে একসাথে হাসি খুশি ভাবে দিন পার করছিল। পরে একদিন ইউ ইজিনকে তার ছোটবেলার কাহিনী বলতে থাকে। ইজিন বলে সে 6 বছর একটি এতিমখানা কাটিয়েছে। এতটুকু বলে সে চুপ হয়ে যায় আর কোনো কিছুই বলতে পারে না। তখন টপিক চেঞ্জ করে ইউ ইজিনকে বলে তার চোখের কি কোনো চিকিৎসা নেই? অপারেশন করালে কি সে দৃষ্টিশক্তি ফিরে পাবে না? ইজিন বলে অপারেশন করার পর তার চোখ ভালো হতেও পারে আবার নাও হতে পারে, সম্ভাবনা খুবই কম। ইউ তখন ইজিনের হাতটা ইউর মুখমণ্ডলে রাখে আর ইজিন ফিল করার চেষ্টা করে ইউ দেখতে কেমন। তারপর আমরা দেখি দেখতে দেখতে ইউর ইন্টার্নশিপ শেষ হয়ে যায়। স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য ইউ ইজিনকে তার কয়েকটি ছবি তুলে দিতে বলে। পরের সিনে দেখা যায় ফোনে কথা বলার সময় ইউ তার মাকে জানিয়ে দেয় যে তার একটি বয়ফ্রেন্ড রয়েছে। ইউ এর মা তখন ইউকে সেই ছেলেটির ব্যাপারে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে দেয়। যখন তিনি জানতে পারে যে ছেলেটি একটি এতিমখানায় বড় হয়েছে এবং চোখে দেখতে পারে না, তখন তিনি ইউকে সাফ সাফ জানিয়ে দেয় যে এই সম্পর্ক তিনি কোনোভাবেই মেনে নেবেন না। দেখা যায় ইউর মা ইউকে নিতে চলে এসেছে। ইউ তার মাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে ইজিন আসলে অনেক ভালো একটা ছেলে, কিন্তু তার মা তার কোনো কথাই শুনে না। ইউ কোনোভাবে ইজিনকে ছাড়তে চাইছিল না। তাই ইউর মা ইউকে বলে তোমার লাইফের ডিসিশন তুমি নিজেই নিয়েছো, পরে যদি তুমি ইজিনের সাথে হ্যাপি না থাকো তাহলে এতে আমাদের কোনো দোষ দিতে পারবে না। এই বলে তার মা বিদায় নিয়ে চলে যায়। তারপর ইউ ইজিনের বাসায় গেলে জিয়া তাকে বলে কাল ইজিনের জন্মদিন ছিল, কিন্তু ইজিন কখনো তার জন্মদিন সেলিব্রেট করে না। এই কারণে রাতের বেলা ইউ ইজিনের সাথে একটি রেস্টুরেন্টে যায় এবং খেয়াল করে জিনের হাতে থাকা ঘড়িটি নষ্ট হয়ে গিয়েছে। তাই ইউ ইজিনকে নতুন একটি ঘড়ি গিফট করে। পরে ইউ ইজিনের বাড়িতে একটি ফটো অ্যালবাম খুঁজে পায়। ইউ জিজ্ঞাসা করে ছবিতে কারা কারা রয়েছে, কিন্তু ইজিনের তো এই ব্যাপারে কোনো আইডিয়া ছিল না। যখন সে ছবির বর্ণনা জানতে পারে তখন সে বুঝতে পারে এই ছবিতে তার বাবা, তার সৎমা এবং জিয়া রয়েছে। এই ছবিটি অনেক আগেই তোলা হয়েছিল। তো এই সময় জিয়াও বাড়িতে চলে আসে। ইজিন রেগে গিয়ে জিয়াকে বলতে থাকে তার পারমিশন ছাড়া এই ছবিটা এখানে কে রেখেছে। আসলে ইজিন
ইজিন ছোট থাকতে তার বাবা তার মাকে ফেলে রেখে অন্য আরেকটি মহিলাকে বিয়ে করে নিয়েছিল। এই কারণে বরাবরই ইজিন তার বাবাকে প্রচন্ড ঘৃণা করে। আর বর্তমানে ইজিনের যে সৎমা ছিল সে হচ্ছে জিয়ার বোন। ইজিন ছিল তার বাবার সব সম্পত্তির মালিক। তার বাবা তার কাছে অনেকবার ক্ষমা চাওয়ার পরও সে তার কাছে ফিরে আসেনি। আজকাল ইজিনের বাবার শরীরটা সবসময় খারাপ থাকে, আর তাই ইজিনের সৎমা জিয়াকে এখানে পাঠিয়েছে যাতে সে ইজিনকে বুঝিয়ে বাড়ি নিয়ে যেতে পারে। তবে যতবারই জিয়া তার পরিবারকে নিয়ে কিছু বলতে গেছে ইজিন তাকে থামিয়ে দিয়েছে। সে তার বাবার বিষয়ে একটা কথাও শুনতে চায় না। অন্যদিকে ইউর মা ইউর বাবাকে ইউর বয়ফ্রেন্ডের বিষয়ে সবকিছু জানায়। সবটা শুনে ইউর বাবার বুকে তো ব্যথা শুরু হয়ে যায়, যার কারণে ওনাকে হসপিটালে ভর্তি করাতে হয়। এদিকে ইউ ইজিনের কাছ থেকে তার পরিবার সম্পর্কে সবকিছু জানতে পারে। ইউ জিজ্ঞাসা করে ইজিন তাকে এসব কিছু আগে কেন জানায়নি। ইজিন বলে আমার ইচ্ছা হয়নি তাই জানায়নি। এখন এ নিয়ে দুজনের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়ে যায়, যার কারণে ইউ ইজিনের বাসা ছেড়ে হোস্টেলে চলে আসে। তবে ভুল করে সে ফোনটা ইজিনের বাড়িতে রেখে গিয়েছিল। এই সময় ইউর মা ইউকে কল করে, আর কলটা রিসিভ করে ইজিন। ইউর মা তখন ইজিনকে উল্টাপাল্টা অনেক কথা শোনায় এবং তার মেয়ের থেকে দূরে থাকার জন্য ওয়ার্নিং দেয়। ইজিন আর ইউ এর ঝগড়া হওয়ার পর তারা বেশ কয়েকদিন ধরে আর দেখাও করে না, এমনকি কথাও বলে না। তবে দুজনেই একে অপরকে প্রচন্ড মিস করছিল। পরে একদিন রেডিও স্টেশনে ইজিনকে ডাকা হয় ইন্টারভিউর জন্য। তো সেখানে ইউও ছিল। ইউ যখন অন্য একটি ছেলের সাথে কথা বলছিল তখন দেখা যায় ইজিন অনেক জেলাস ফিল করছিল, যেটা ইউ নিজেও বুঝতে পারে। তার কাছে তো ব্যাপারটা বেশ ভালোই লাগছিল। তো দেখা যায় ওদের দুজনের মধ্যে সম্পর্কটা আবারও ঠিক হয়ে যায়। যাই হোক, তারপর দেখতে দেখতে ইউর গ্রাজুয়েশনের দিন চলে আসে। ইজিন ইউর সাথেই এসেছিল। সে তাকে অভিনন্দন জানায়। ইউজি ওদের দুজনের একটা ছবি তুলতে চাইছিল। ইজিনকে বারবার স্মাইল করতে বলল, সে মুখটা গোমরা করে দাঁড়িয়ে থাকে। ইউ তখন নানাভাবে চেষ্টা করে ইজিনকে হাসানোর জন্য। এক সময় ইজিন যখন হাসে ইউজি তখন তাদের দুজনের ছবি তুলে নেয়। পরের সিনে দেখা যায় ইউর সাথে তাদের বাড়ির পাশের এক প্রতিবেশীর দেখা হয়ে যায়। ওনার কাছ থেকে ইউ জানতে পারে তার বাবা অনেক অসুস্থ। তাই আর দেরি না করে ইউ ইজিনের বাসায় ফিরে প্যাকিং করা শুরু করে দেয় তাদের বাসায় যাওয়ার জন্য। ইউ বাড়িতে আসার আগে ইজিনের সৎমা ইজিনের বাড়িতে এসেছিল এবং ইজিনকে তার বাবার সাথে দেখা করতে যেতে বলেছিল, কারণ ইজিনের বাবার শরীরটা অনেক খারাপ ছিল। ইজিনের সৎমা আসাতে আগে থেকে ইজিন রেগেছিল। এখন যখন সে ইউকে প্যাকিং করতে দেখে তখন সে মনে করে ইউ একবারের জন্য চলে যাচ্ছে। মূলত কয়েকদিন আগে ইউর মা ইজিনকে ফোন করে উল্টাপাল্টা কথা শুনিয়েছিল আর বলেছিল ইউর থেকে দূরে থাকতে। তো ইজিন মনে করে ইউ তার মায়ের কথা শুনে ইজিনকে ছেড়ে চলে যাচ্ছে। সে ইউর পুরো কথা না শুনে তাকে ভুল বুঝে। ইজিন ইউকে বলে আজ যদি ইউ বাসা থেকে চলে যায় তাহলে যেন আর কোনোদিনই সে ফিরে না আসে। ইউও ইজিনের কথা না শুনে সরাসরি হসপিটালে চলে আসে, যেখানে তার বাবা ভর্তি ছিল। বাবার এই অবস্থা দেখে ইউয়ের অনেক খারাপ লাগে। এদিকে দেখা যায় জিয়া ইজিনের কাছে আসে এবং তাকে ইউর সাথে কথা বলতে বলে, কিন্তু ইজিন ইউর সাথে কথা বলে না, কারণ সে চাইছিল না তার জন্য ইউ আর তার মায়ের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যাক। ইজিনের মনটাও খারাপ ছিল, তাই সে এক মনে পিয়ানো বাজিয়ে যেতে থাকে। অন্যদিকে দেখা যায় ইউ তার বাবাকে বলছিল আর কয়েকদিনের মধ্যে সে প্রফেশনালি রেডিও ব্রডকাস্টার হয়ে যাবে। ইউর বাবা তখন বলে তাহলে রেডিওতে তোমার সুর সর্বপ্রথম আমিই শুনবো। কিন্তু দেখা যায় ইউর বাবা মারা যায়। ইউ এই সময় হসপিটালে ছিল না। সে ইজিনের সাথে ঝগড়া করে ড্রাং হয়ে একটি বিল্ডিং এর ছাদে পড়েছিল। হসপিটাল থেকে ইউর মা ইউর সাথে কন্ট্রাক্ট করার অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। ইউ যখন সকালে ঘুম থেকে উঠে তখন সে তার বাবার মৃত্যুর খবরটা জানতে পারে। সে যখন দৌড়ে তার বাবার কাছে যাচ্ছিল তখন ইজিন ইউকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে আর ইউকে সরি বলে। কিন্তু ইউর কাছে মনে হয় ইজিনের জন্যই সে তার বাবার শেষ মুহূর্তে
তার পাশে থাকতে পারিনি। তো দেখা যায় ইউ ইজিনের সাথে ব্রেকআপ করে ফেলে এবং নিজের বাবাকে হারিয়ে প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। সে নিজেকে সামলে নেয়, কারণ তাকে তার মায়েরও খেয়াল রাখতে হবে। কিছুদিন পর ইউ আবারও রেডিও স্টেশনে ব্যাক করে এবং রেডিওতে তার প্রথম ব্রডকাস্টিং শুরু করে, তার বাবাকে স্মরণ করে। আর এই শোতে সে পাবলিকের অনেক রেসপন্সও পায়। ইউ এর শো ইজিনও শুনে। ইজিন এবার ঠিক করে সে তার চোখের অপারেশন করাবে। কয়েকদিনের মধ্যেই ইজিনের চোখের অপারেশন শুরু হয়ে যায় এবং অপারেশন সাফল্য হয়। ইজিন চোখে দেখতে শুরু করে। ইজিন প্রথমবারের মতো তার ঘরটা কেমন সেটা দেখতে পায়। সে ওই সকল জায়গায় যেতে শুরু করে যেখানে সে ইউর সাথে এর আগেও এসেছিল। তারপর দেখতে দেখতে 3 বছর পার হয়ে যায়। দেখা যায় ইজিন তার বাবাকে ক্ষমা করে দিয়েছিল এবং এখন সে তার বাবার বিজনেস সামলাতে শুরু করে। সেই সাথে ইজিন নতুন একটি গান রিলিজ করে, যে গানটার নাম ছিল ক্রাশ। এই গানটা সে ইউকে উদ্দেশ্য করে লিখেছিল। আমরা দেখি ইউ নিজেও ইজিনের এই গানটা রোজই শুনে। অপরদিকে দেখা যায় হাওয়ের সাথে কিয়ানের বিয়ে হয়ে গিয়েছে। ইউর প্রায় সব ফ্রেন্ডেরই বিয়ে হয়ে যাচ্ছিল, তাই ইউর মা চাচ্ছিল ইউ যেন এবার লাইফে সেটেল হয়ে যায়। তাই তো তিনি ইউর জন্য একের পর এক ব্লাইন্ড ডেট ঠিক করতে থাকে। তবে ইউর তো কাউকেই ভালো লাগে না, কারণ সে এখনো ইজিনকে ভালোবাসে। তো একদিন ইউ যখন একটি ছেলের সাথে ব্লাইন্ড ডেটে এসেছিল, তখন সে এখানে ইজিনকে দেখতে পায় আর জানতে পারে ইজিন এখন চোখে দেখতে পায়। ইজিন তো আগে কখনোই ইউকে দেখেনি, তবে প্রথমবার দেখা হওয়াতে সে ইউকে চিনে ফেলে। ইউকে দেখে ইজিনের তাদের পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যায়। যাক, বাসায় ফিরে এসে ইউ তার ফ্রেন্ড ইউজিকে ইজিনের সাথে দেখা হওয়ার কথাটা জানায়। ইউজি ইউকে বলে সে একবার ইজিনের সাথে কথা বলো না কেন। ইউ তখন বলে এত বছরে ইজিন নিশ্চিত আমাকে ভুলে গিয়েছে। বান্ধবী তখন বলে এমন তো নাও হতে পারে এই 3 বছর ইজিন শুধু তোমার কথাই ভেবেছে। বান্ধবী ইউকে পরামর্শ দেয় একবার সরাসরি ইজিনের সাথে কথা বলার জন্য। তো পরের দিন ইউ ইজিনের অফিসে যায় তার সাথে দেখা করতে, কিন্তু ইজিন মিটিং এ অনেক ব্যস্ত ছিল। ইউ ইজিনের জন্য ওয়েট করতে করতে এক সময় ঘুমিয়ে পড়ে। ইজিন মিটিং শেষ করে এসে দেখে ইউ ঘুমিয়ে পড়েছে। সে তখন তাকে উঠিয়ে রেস্টরুমে রেখে আসে। ইজিন ওয়াশরুমে যাওয়ার পর ভুল করে সেখানে তার ঘড়িটি রেখে আসে। এই ঘড়িটি তো ইউই তাকে গিফট করেছিল, যেটা ইজিন সবসময় পরে থাকে। ঘুম থেকে উঠে ইউ ওয়াশরুমে আসে ফ্রেশ হওয়ার জন্য। সেখানে থাকা ইজিনের ঘড়িটি সে নিজের মনে করে সাথে করে নিয়ে চলে যায়। এদিকে ইজিন বাসায় ফেরার পর তার ঘড়িটি কোথাও খুঁজে পায় না। ঘড়িটি না খুঁজে পেয়ে ইজিন অনেক টেনশনে পড়ে যায়। এ থেকে আমরা বুঝতে পারি ইজিন এখনো ইউকে ভালোবাসে। আর তাই তো সে ইউর দেওয়া ঘড়িটি আজও নিজের কাছে এত যত্ন করে রেখে দিয়েছিল। তো ইজিন ইউকে ফোন করে বলে আমার সেক্রেটারি বলেছিল তুমি আমার অফিসে এসেছিলে, তো বলো কি কাজে এসেছিলে। এতগুলো বছর পর আজ ইউ ইজিনের সাথে কথা বলছে। তো সে কি রিপ্লাই দিবে এটাই বুঝতে পারছিল না। সে বলে দেয় ইজিন কবে তাকে তার বিয়েতে ইনভাইট করবে। এটা শুনে ইজিন বলতে থাকে আমার বিয়ে নিয়ে তোমার এত তাড়া কেন। ইউ বলে ফেললে সে কেন চাইতে যাবে ইজিনের বিয়ে অন্য কারোর সাথে হোক। এটা শুনে ইজিনও বুঝতে পারে ইউ এখনো তাকেই ভালোবাসে। ইজিন ইউকে আগামীকাল ডিনারের জন্য ইনভাইট করে। ইউ এতে রাজি হয়ে যায়। পরের দিন ডিনারে দুজনকে একসাথে দেখা যায়। এত বছর পর দেখা হওয়ার কারণে তাদের দুজনেরই তো কথা বলতে একটু আনইজি ফিল হচ্ছিল। এই জন্য ইউ বলে আমি অন্য একদিন তোমার সাথে ডিনার করব। এই বলে সে চলে যায়। পরের সিনে দেখা যায় ইজিন রেস্টুরেন্টে ইউকে একটি ছেলের সাথে দেখে খুবই জেলাস ফিল করছিল। তাই সে ইউকে এখনই বাইরে আসতে বলে। ইউ বাইরে আসলে দেখা যায় ইজিন তাকে পিছন থেকে জড়িয়ে ধরেছে এবং সে তার সাথে আগে বাজে আচরণ করার জন্য ক্ষমা চায়। ইজিন ইউকে বলে সে এখনো তাকেই ভালোবাসে। সে কি তার ভালোবাসা প্রমাণ করার জন্য একটি সুযোগ পেতে পারে। তবে ইউ তো তাকে এই মুহূর্তে কোনো উত্তরই দিতে পারছিল না। যাই হোক, তারপর ওদের দুজনকে একটি পার্টিতে দেখা যায়। সেখানে ইজিন সকলের সামনে ইউকে নিজের গার্লফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দেয়। এটা শুনে তো পার্টির সবাই একদম অবাক হয়ে যায়, কিন্তু ইউ ইজিনের সাথে আর কোন রকম সম্পর্কে জড়াতে চাইছিল না। তবে ইজিনও হাল ছাড়ার পাত্র ছিল না। সে সবসময় ইউকে মানানোর চেষ্টা করতে থাকে। তো একদিন জিয়ার সাথে ইউর দেখা হয়। জিয়া ইউকে বলে ইজিন এই 3 বছর শুধু তোমার কথাই ভেবে এসেছে। ও সত্যি তোমাকে অনেক
অনেক বেশি ভালোবাসে। জিয়া আরো বলে এতদিন ধরে দূরে থেকেও ইজিন সবসময় ইউরই খেয়াল রেখে এসেছে। ইউর রেডিও স্টেশনে জব পাওয়া, ইউর বাবার অফিসের সমস্ত কাজকর্ম ঠিক রাখার পিছনেও একমাত্র অবদান ইজিনের। শুধু তাই নয়, ইজিন তার বাবার কোম্পানিতে জয়েন করেছে যাতে সে তোমার মায়ের কাছে প্রমাণ করতে পারে সে তোমার যোগ্য। জিয়ার কাছ থেকে এসব কথা শুনে ইউও তার ভুলটা বুঝতে পারে, তাই সে ইজিনকে ক্ষমা করে দেয়। তো দেখা যায় ইজিন আর ইউর মধ্যে যত রকমের ভুল বোঝাবুঝি ছিল ফাইনালি সব শেষ হয়ে যায় এবং তারা আবারও এক হয়ে যায় আর তারা একে অপরকে জড়িয়ে ধরে। এবার ইউয়ের মাও ইজিনকে মেনে নেয়। একদিন ইজিন ইউকে বিয়ের জন্য প্রপোজাল করে আর ইউ তো খুশি মনে তার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয়। তারপর তাদের দুজনের বিয়ে হয়ে যায়। বিয়ের অনুষ্ঠানটিও খুবই ধুমধামের সাথে সম্পূর্ণ হয়। কয়েক বছর পর দেখা যায় ইজিন আর ইউর একটি মেয়ে হয়ে গিয়েছে এবং তারা তিনজন একসাথে ঘুরতে বের হয়েছে। আর এরকম সুন্দর একটি দৃশ্য দেখিয়ে এই ড্রামাটির এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়।